আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট এক্সেল এর সাম ফাংশন ইউজ করতে হয় এবং কিভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আমরা ফাংশনের জন্য রেঞ্জ সিলেক্ট করতে পারি। আপনারা যারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটি দেখেননি, সেটা দেখার জন্য আপনারা আপনাদের স্ক্রিনে দেখানো লিঙ্ক ফলো করতে পারেন। আজ আমি সিম্পলি এভারেজ ফাংশন সম্পর্কে আলোচনা করব এবং মাইক্রোসফট এক্সেল এর এরর গুলো সম্পর্কে আলোচনা করব। এররগুলো কারণ কি, এররগুলো কি কারণে হয় সেগুলো খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরর সম্পর্কে ডিসকাস করার পূর্বেই চলুন দেখে নেওয়া যাক এভারেজ ফাংশনটা কিভাবে ইউজ করতে হয়। স্টেপ 1 এ আমরা প্রথমেই দেখব এভারেজ ফাংশনটা কিভাবে বিভিন্ন রেঞ্জের ক্ষেত্রে ইউজ করতে হয়। তো এটা দেখার জন্য 4টা স্টেপে আমি এভারেজ ফাংশনটা অ্যাপ্লাই করে রেখেছি। আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ফাংশনের রেজাল্ট। রেঞ্জ সিলেক্ট করার পদ্ধতি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালের মতোই, সাম ফাংশন রিলেটেড টিউটোরিয়ালের মতোই। আপনারা যদি দরকার মনে করেন তাহলে ওই টিউটোরিয়ালটি দেখলেই বুঝতে পারবেন। তো স্টেপ 1 এ চলুন আমরা দেখে নেই কিভাবে আমি এই এভারেজ ফাংশনটা ইউজ করেছি এবং কোন কোন সেলগুলো এই ফাংশনের ইনপুট হিসেবে রয়েছে। তো এটা দেখার জন্য আমাকে প্রথমে D6 সেলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 চাপতে হবে। আপনারা এই উপরে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এভারেজ ফাংশনের ইনপুট, অর্থাৎ এই সেলগুলো আমার এই ফাংশনের ইনপুট হিসেবে ইনক্লুডেড রয়েছে। আপনারা যে এই এভারেজ 2 রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই উপরের নিউমেরিক্যাল ভ্যালুগুলোর এভারেজ হচ্ছে 2, তাই এখানে আপনারা রেজাল্ট 2 দেখতে পাচ্ছেন। স্টেপ 2 এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই ক্ষেত্রে আমরা একটি সেল রেঞ্জকে মানে B10 থেকে F10 পর্যন্ত সেল রেঞ্জকে আমরা ইনপুট হিসেবে ইউজ করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কমা দিয়ে সেপারেট করা না। এটা একটা টোটাল রেঞ্জ যেটা B10 থেকে F10 পর্যন্ত বিস্তৃত। কিবোর্ড থেকে এন্টার কিংবা স্কেপ চাপার মাধ্যমে আপনারা এই রেজাল্টটা দেখতে পারবেন। এখানে যদি আমি 0 এর পরিবর্তে 4 কিংবা 5 দেই তাহলে আমার সাথে সাথে এই এভারেজ ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাবেন। যেহেতু আমার এই উপরের টোটাল রেঞ্জটাই আমি সিলেক্ট করে দিয়েছি, তাই যে কোনো ভ্যালু চেঞ্জ করার ফলে আমার টোটাল রেজাল্টেই এর প্রতিফলন আপনারা দেখতে পেলেন। এখন চলুন স্টেপ 3 এর দিকে লক্ষ্য করা যাক। স্টেপ 3 তে আমি বিভিন্ন সেল রেঞ্জকে আমি এভারেজের ইনপুট হিসেবে ইউজ করেছি এই স্টেপ 3 এর ক্ষেত্রে, যেটা আপনারা সাম ফাংশনের ক্ষেত্রেও দেখেছিলেন। তো এই রেজাল্ট কন্টেনিং সেল মানে K6 সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমি যদি আমার কিবোর্ড থেকে F2 প্রেস করি তাহলে আমি দেখতে পারবো যে কোন সেপারেট সেলগুলো এই এভারেজ ফাংশনের ইনপুট হিসেবে ইউজ হয়েছে। তো এই ক্ষেত্রে আমি টোটাল 3টা সেল সিলেক্ট করেছি। এই 3টা সেলের ভ্যালুগুলো এই এভারেজ ফাংশনের ইনপুট হিসেবে কাজ করছে। এখানে কিবোর্ড থেকে এন্টার কিংবা স্কেপ কি চাপার মাধ্যমে আমরা এই রেজাল্ট দেখতে পারবো। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারছেন না এভারেজ দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো চলুন দেখা যাক। আমরা যারা বীজগণিতে অঙ্ক করেছি তারা সবাই জানি কতগুলো নাম্বারের এভারেজ বের করার জন্য আমাদেরকে প্রথমে সেই নাম্বারগুলোকে যোগ করতে হয়। যোগ করার পর নাম্বার কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে আমাদের ওই নাম্বারগুলোর এভারেজ। তো স্টেপ 3 এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, স্টেপ 3 এর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে নাম্বারগুলো যোগ করতে হবে, যেটা 1 যোগ 5 যোগ 3, যার রেজাল্ট হচ্ছে 9। যেহেতু আমাদের 3টা অঙ্কের যোগফল হচ্ছে 9, তো আমাদেরকে 9কে 3 দিয়ে ভাগ করতে হবে এভারেজ বের করার জন্য। তো আপনারা যেটা দেখতে পেলেন এই 3ই হচ্ছে আমাদের এই এভারেজ। তো আপনারা যেটা দেখতে পেলেন আমাদেরকে যোগও করতে হচ্ছে না, ভাগও করতে হচ্ছে না। এভারেজ ফাংশনের মাধ্যমে আমরা খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো চলুন এই সেল দুটো থেকে ভ্যালুগুলো ডিলিট করা যাক। এবার চলুন স্টেপ 4 এর ক্ষেত্রে দেখা যাক। স্টেপ 4 এর ক্ষেত্রে রেজাল্ট কন্টেনিং সেল হচ্ছে K14। এই সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি তাহলে আমরা টোটাল ফর্মুলাটা দেখতে পাবো, যে ফর্মুলাতে শুধুমাত্র একটা ফাংশন রয়েছে যেটা এভারেজ ফাংশন। আপনারা যারা ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না, ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমার চ্যানেলেরই অন্য একটি ভিডিও দেখতে পারেন।
যার লিঙ্ক আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা ফর্মুলা এবং ফাংশনের ভিতর যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো স্টেপ 4 এর ক্ষেত্রে আমরা মূলত টোটাল 3টা সেল রেঞ্জকে এভারেজ ফাংশনের ইনপুট হিসেবে ইউজ করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 3টা আলাদা আলাদা কালার দিয়ে এক্সেল আপনাদেরকে রেঞ্জগুলোকে ইন্ডিকেট করছে। এই 3টা রেঞ্জ আমার এখানে এভারেজ ফাংশনের ইনপুট। তো কিবোর্ড থেকে এন্টার কিংবা স্কেপ চাপার মাধ্যমে আমরা এই K14 সেলটাতে এভারেজ ফাংশনের রেজাল্ট দেখতে পারবো। তো এই রেজাল্টটা ঠিক আছে কিনা এটা আমরা ম্যানুয়ালি চেক করতে পারি। এটা চেক করার জন্য আমাদেরকে প্রথমেই সবগুলো সেলকে একবারে সিলেক্ট করতে হবে। আপনাদের যাদের স্ট্যাটাস বারটা এনেবল করা আছে তারা এই স্ট্যাটাস বারে দেখতে পারবেন টোটাল সাম, মানে এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে সাম, আর এখানে টোটাল 9টা ডিজিট রয়েছে। আমরা যদি এটা ম্যানুয়ালি ভাগ করে দেখি 25/9, যেটা আপনারা দেখতে পেলেন এই রেজাল্ট দুটো মিলে গেছে। আপনারা যদি আপনাদের স্ট্যাটাস বারে এই অপশনগুলো এনেবল করতে চান তাহলে আপনাদের স্ট্যাটাস বারে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট ক্লিক করার মাধ্যমে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা অ্যাকচুয়ালি কি চাচ্ছেন। যেমন এখানে আমার সাম, তারপরে কাউন্ট, এভারেজ এগুলো সিলেক্ট করা আছে। আমি যখন কতগুলো নাম্বার সিলেক্ট করি তখন আমাকে এই রেজাল্টগুলো দেখায়। আবারও বলে রাখি, আপনারা যারা সেল রেঞ্জ সিলেক্ট করার পদ্ধতি সম্পর্কে জানতে চান, আমার চ্যানেলের এর আগের ভিডিওটা যেটা ছিল সাম ফাংশন এবং সেল রেঞ্জ সিলেক্ট করার পদ্ধতি সম্পর্কিত, আপনারা চাইলে আপনাদের স্ক্রিনের দেখা লিঙ্কটা ফলো করে সেই ভিডিওটি দেখতে পারেন। এভারেজ ফাংশনটা সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই। এটা মূলত আপনারা যে নাম্বারগুলো ইনপুট দিবেন সেই নাম্বারগুলোর এভারেজ আপনাদেরকে শো করবে। এই এভারেজ ফাংশনটার কাজ শুধু এইটুকুই। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমাদের এভারেজ ফাংশনটা ইউজ করতে হয়। তো চলুন এখন দেখে নেওয়া যাক মাইক্রোসফট এক্সেলের এররগুলো, সেগুলো কি কারণে হয় এবং তার রিজনগুলো কি কি। এটা দেখার জন্য আমরা প্রথমেই আমাদের শীটের ডান দিকে চলে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সিরিয়াল করে রেখেছি। প্রথমটা হচ্ছে আমাদের হ্যাশ এরর। যদিও এটা কোনো ধরনের এরর নয়, তারপরও আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এটা কোন কোন ক্ষেত্রে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো চলুন আমরা T5 সেলটাতে একটা ডেট এন্ট্রি দিই। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হ্যাশ এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে সেলের যে কন্টেনিং ডাটাটা আছে সেটা টোটালি দেখা যাচ্ছে না, তার জন্য আমাদের এই হ্যাশ এররটা দেখাচ্ছে। আমি যদি টি কলামের বর্ডারটাতে মাউস পয়েন্টার নিয়ে যাই এবং যখন এটা ডাবল হেডেড অ্যারোতে পরিণত হবে, আমি যদি লেফট মাউস বাটন ডাবল ক্লিক করি তাহলে কলামটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গিয়ে আমার টোটাল ডাটাটা ভিজিবল হয়ে যাবে এবং এই হ্যাশেস চিহ্নটা উঠে যাবে। আবার যদি আমি এই কলামটা ন্যারো করে দিই তাহলে আমার ডাটা ভিং রেঞ্জটা কমে যাবে, এরিয়াটা কমে যাবে, যার জন্য আবারও আমার এই হ্যাশেস এররটা দেখাবে। তো চলুন আবারও ডাবল ক্লিক করে আমরা আমাদের সম্পূর্ণ ডাটাটা ভিজিবল করে নিই। তারপর সেকেন্ড এররটা রয়েছে ডিভাইড বাই জিরো এরর। এই ধরনের এররটা আমরা তখনই পাবো যখন আমরা কোনো নাম্বারকে যখন আমরা 0 দিয়ে ভাগ করতে যাব। যেমন আমি যদি 5কে 0 দ্বারা ভাগ করি, যেটা বীজগণিতের নিয়মে কখনোই সম্ভব নয়, কিংবা 5-এর পরিবর্তে 2কে আমি যদি 0 দিয়ে ভাগ করি তাহলে আমাদেরকে এই ডিভাইড বাই জিরো এররটা দেখাবে। যেহেতু আমরা কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করতে পারি না বীজগণিতের নিয়ম অনুসারে, সেক্ষেত্রে আমি যদি 2কে 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 2 এবং এই এরর ভ্যালুটা চলে যাবে, যেমনটা আপনারা দেখতে পেলেন। তারপর চলুন 3 নাম্বার এরর ভ্যালুটা সম্পর্কে একটু ডিসকাস করা যাক। এই এরর ভ্যালুটা সম্পর্কে ডিসকাস করার জন্য আমাদের শীটটাকে একটু ডান দিকে নিয়ে যাওয়া যাক। 3 নাম্বার স্টেপটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে আমাদের রেফারেন্স এরর। এই এররটা দেখার জন্য চলুন আমরা প্রথমেই V7 এবং W7 সেল দুটোকে যোগ করি। আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাতে কোন কোন সেল দুটো ইনক্লুডেড রয়েছে সেটা দেখার জন্য আমি এই সেলটা সিলেক্ট করার মাধ্যমে কিবোর্ড থেকে যদি F2 চাপি তাহলে আমাকে এক্সেল ইন্ডিকেট করে দেখাবে যে কোন কোন সেল দুটো আমার এই ফর্মুলার ভিতর ইনক্লুডেড রয়েছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন V7 এবং W7 সেল দুটো আমার এই ফর্মুলাতে ইনক্লুডেড রয়েছে। সেল দুটোকে আইডেন্টিফাই করার জন্য বর্ডার দিয়ে নেব V7 এবং W7 সেল। এটা সিলেক্ট করার মাধ্যমে আমি যদি এই বর্ডার বাটনে ক্লিক করি তাহলে এই সেল দুটো হাইলাইটেড হয়ে যাবে, যেটা আমার এই T7 সেলের ফর্মুলাতে ইনক্লুডেড রয়েছে।
এখন যদি আমি W7 সেলটাকে যদি ডিলিট করে দিই, রাইট ক্লিক করার মাধ্যমে ডিলিট চাপি এবং আপনি যে কোনোটা সিলেক্ট করলেই এই ইরোটা দেখতে পারবেন। যেহেতু আমি এই সেলটার সাথে লিঙ্ক করেছি এবং এই সেলটা এখন ডিলিট করে দেব, তাই এই সেলটার এক্সিস্টেন্স নাই হয়ে যাবে, মানে এই সেলটা আর অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না। তাই আমাদের এই সেলটাতে রেফারেন্স ইরো দেখাবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা বর্ডার করে রেখেছিলাম, এখন আর বর্ডারটা নেই কারণ ওই সেলটা ডিলিট হয়ে গেছে। রাইট সাইড থেকে আমার একটা সেল এসে ওই পূর্বের যে W7 সেলটা ছিল সেটা ফিল আপ করে দিয়েছে এবং এক্সেল এই W7 এর জায়গায় রেফারেন্স ইরর দেখাচ্ছে। 4 নাম্বার ক্যাটাগরিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালু ইরর। আমরা বীজগণিতে সিমিলার টাইপের যোগ, গুণ, বিয়োগ, ভাগ এগুলো করতে পারি। কিন্তু আমরা a এর সাথে 2 কিংবা b এর সাথে 3 এগুলো গুণ করতে পারি না। তো এটা বোঝার জন্য V8 এবং W8 এই সেল দুটোকে যোগ করেছি। এখন আমি যদি V8 এবং W8 সেলগুলোকে বর্ডার দিয়ে নেওয়া যাক। এখন আমি যদি V8 সেলের ভ্যালু যদি এ দেই তাহলে আপনারা এই ভ্যালু ইররটা দেখতে পাবেন। কারণ হচ্ছে এক্সেল এই ক্ষেত্রে V8 সেল এবং W8 সেল দুটোকে যোগ করতে যাচ্ছে, কিন্তু V8 সেলের ভ্যালু যেহেতু A এবং W8 সেলের ভ্যালু যেহেতু 0, তো এক্সেল এই দুটোকে যোগ করতে পারছে না, যার জন্য আপনাদেরকে এখানে ভ্যালু ইরর দেখাচ্ছে। চলুন এই বড়গুলো ক্লিয়ার করে নেওয়া যাক। এখন আমরা দেখব 5 নাম্বার ইররটা, যেটা হচ্ছে নেম ইরর। নেম ইররটা মূলত জেনারেট হয় আমরা যদি এক্সেল ফাংশনের নামের স্পেলিং মিস্টেক করি কিংবা আর্গুমেন্টে যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করি তাহলে আমাদের এই নেম ইররটা দেখাতে পারে। যেমন ধরুন আর্গুমেন্টে বুলিয়ান ভ্যালু না দিয়ে কিংবা লজিক্যাল এক্সপ্রেশন না দিয়ে আমি যদি নরমালি কোনো টেক্সট লিখে দেই তাহলে আমাদেরকে এই নেম ইররটা দেখাবে। চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক। যেহেতু আমরা আজ এভারেজ ফাংশন নিয়ে কাজ করেছি, চলুন এভারেজ ফাংশন দিয়ে এক্সাম্পলটা দেওয়া যাক। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এভারেজ ফাংশন এই পপআপ মেনুতে এসেছে। এটাকে যদি আমি ট্যাবের মাধ্যমে এন্ট্রি দিয়ে দেই, আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এভারেজ ফাংশনের স্পেলিং এর লাস্ট যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে ই। আমি যদি এটা ইচ্ছাকৃতভাবে ভুল দিয়ে যদি এ লিখি এবং 1,2,3 যদি দিই এবং কিবোর্ড থেকে এন্টার চাপি তাহলে আপনারা এই ধরনের এই নেম ইররটা দেখতে পাবেন। কারণ হচ্ছে আমি এখানে একটা ইচ্ছাকৃতভাবে স্পেলিং মিস্টেক করেছি। এখন যদি আমরা এ এর পরিবর্তে ই লিখি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই সেলটাতে দেখতে পাবো। আবার আমি বলেছিলাম আপনারা এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পপআপ হিন্টস, এক্সেলের পপআপ হিন্টস থেকে দেখতে পাবেন। এখানে আমার 1 নাম্বার আর্গুমেন্টটা হচ্ছে 1, 2 নাম্বার আর্গুমেন্টটা হচ্ছে 2, 3 নাম্বার আর্গুমেন্টটা হচ্ছে 3। এখন আমি 1 এর পরিবর্তে যদি আমি আমার নাম লিখে দেই, এখন আমার ফাংশনের স্পেলিং ঠিক রয়েছে কিন্তু আমি আর্গুমেন্টে ভুল করেছি। এখানে এক্সেল এই ধরনের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে না। এখন যদি আমি আমার কিবোর্ড থেকে এন্টার চাপি তাহলে আবারও আমি নেম ইররটা দেখতে পাবো, ঠিক যেমনটা আপনারা দেখতে পেলেন। এখন যদি আমি এই হাসানের পরিবর্তে মানে আমার নামটার পরিবর্তন করে যদি কোনো নাম্বার দিই, এখানে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমার এখানে 6, সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে 2 এবং থার্ড আর্গুমেন্ট হিসেবে 3 দেওয়া আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপি তাহলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। 6 নাম্বার যে ইরর টাইপটা রয়েছে সেটা হচ্ছে নট অ্যাভেলেবল। এই ধরনের ইরর আপনারা মূলত লুকআপ ফাংশনের ক্ষেত্রে বেশি দেখতে পাবেন, যেমন VLOOKUP, HLOOKUP, ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশনের ক্ষেত্রে এই ধরনের ইররটা আপনারা বেশি ফেস করবেন। আমরা যখন ওই ফাংশনগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব তখন আপনারা এর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। তো চলুন এখন একটু সংক্ষিপ্তভাবে দেখে নেওয়া যাক। যেমন আমি এই সেলটাতে T10 সেলটাতে যদি আমি VLOOKUP ফর্মুলা ইউজ করি, লুকআপ ভ্যালু হিসেবে V10 এবং টেবিল অফ অ্যারে সিম্পলি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দেই এবং ফর্মুলাটা কমপ্লিট করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন নট অ্যাভেলেবল। আপনারা যারা এই VLOOKUP ফাংশনটা যারা না জানেন বা না বোঝেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা পরবর্তীতে এই VLOOKUP, HLOOKUP, ম্যাচ এবং ইন্ডেক্স ফাংশন সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি মাইক্রোসফট এক্সেল ফ্যান ক্লাব এক্সেল এফসি এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।